তো আমাদের গ্রামের আশেপাশে একটু দূরে দূরে মানুষ থাকে, কিন্তু এরকম নিরিবিলি একটা পরিবেশ থাকতে অনেক মজা লাগে। আমরা এখানে 12-13 জন লোক বাস করি। এক কথায় মিলে আসলে গ্রাম এবং শহরের যে একটা মেলবন্ধন কিন্তু এই বংশীদা গ্রামের এই বাসিন্দাদের মধ্যে রয়েছে। আছে পুকুরে মাছ আছে, গোলাপ ভরা ধান আছে, গোয়াল ভরা গরু আছে। 12 জনের গ্রাম দেখতে ছুটে চলেছি ঢাকার কুড়িল থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ যেখানে, সেখান দিয়ে আমাদের যাত্রা রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে। চলে এসেছি জিন্দা পার্কের এই অংশে। এখান থেকে ছুটে চলেছি বংশীদা গ্রামের দিকে। চলুন দর্শক, যাওয়া যাক। রাজধানী ঢাকাতে 2 কোটি মানুষের বসবাস এবং সেই ঢাকার পাশেই কোল ঘেঁষে একটি ছোট্ট গ্রাম, যে গ্রামের বাসিন্দা মাত্র 12 জন এবং এই গ্রামের ভোটার সংখ্যা মাত্র 9 জন। কি দর্শক, অবাক লাগছে? আজকে সেই অবাক লাগা গ্রামের কিছু দৃশ্য, তাদের ইতিহাস, ঐতিহ্য এবং কিভাবে এই গ্রামটি এখনো 12 জনের গ্রাম হয়ে আছে, এর বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজ থেকে প্রায় 70 বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের রহিলা গ্রামে বসবাস করতেন হারেজ আলী ও হাফিজ উদ্দিন নামে 2 ভাই। সেই সময়ের এক হিন্দু মহাজনের কাছ থেকে 2 ভাই পার্শ্ববর্তী নির্জন এক গ্রামের 50 বিঘা জমি কিনে নেন, যার নাম বংশীদা গ্রাম। এই গ্রামটি বর্তমানে একটি মৌজায় একটি মাত্র গ্রাম, যা বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে অত্যন্ত ছোট একটি গ্রাম। বর্তমানে তাদের উত্তরসূরিরাই এই গ্রামের 2টি বাড়িতে বসবাস করেন, আর তারাই সমান ভাগে তাদের পূর্বপুরুষদের জমি ভোগ করছেন। আমরা আসছি মূলত রহিলা গ্রাম থেকে। আমার বাপ চাচারা 2 ভাই আজ থেকে 60-65 বছর আগে, 65 বছর আগে এই গ্রামে আমাদের আসা। এরপরে থেকে আমরা, আমার কাজিন 3 ভাই, আমরা 3 ভাই মিলেমিশে ভাই বোনেরা এই গ্রামে বাস করে আসতেছি। পুরো গ্রামটাই একেবারে নিরিবিলি সবুজ প্রকৃতিতে ঘেরা। চলতি পথে কানে বাজবে পাখির কলতান, চারদিকে সবুজের সমারোহ। প্রাচীরবিহীন উন্মুক্ত একটি গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে এক সময়ের মেঠো পথ বদলে এখন হয়েছে পিচ ঢালাইয়ের সবুজে ঘেরা পথ। বংশীদা গ্রামের লোক যা আছে মনে করেন হেরা এগো পুরা একটা মৌজায় একটা গ্রাম। এগো লোকে যে কোনো বিদ্রোহ ঝগড়াবাটি কিচ্ছু নাই, খুব ভালো লোক হেরা। আমরা এই যে আমগো সম্পর্ক মামা ওই লাগে, আমরা আই যাই, খুব ভালো লোক হেরা। মানুষে এই যে পোলা মানে এইটা কত আমসাম পাইরা এইটা করে, কিন্তু হেরা প্রতিভা আছে না যে এমনের করে, তেমন না, খুব ভালো লোক হেরা। আমরা ছোটবেলাতে দিয়ে আইতেছি, আমরা আপনার একটা কিছু চা নাইয়া চাইলে হ্যাগোর মধ্যে কোনো না নাই, আর আছে না দিতাম না মুখ তুই কিরাইছ, হ্যাগোর মধ্যে এইটা নাই। এই গ্রামে মাত্র 2টি পরিবার বসবাস করছে। এই 2 পরিবার মানে গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা বেশ ছিমছাম। গ্রামে রয়েছে মাটির ঘরও, সেই সাথে কনক্রিটের বাড়িও। আমরা এখানে 12-13 জন লোক বাস করি, আর যারা আছে ওনারা বিভিন্ন শহরে বা ঢাকায় থাকে। তারা হিন্দু মহাজনের কাছ থেকে, ভদ্রলোকের কাছ থেকে এই টোটাল এখানে প্রায় 50 বিঘা সম্পত্তি ওনারাই, আমার বাবা জ্যাঠা ওরাই ক্রয় করেন। পরবর্তীতে আমরা এই জমিনগুলি দেখাশোনা করি এবং চাষাবাদ লোকজন দিয়ে করাই। এখন আমরা নিজের আর তেমন করা হয় না, বর্গা চাষিদের দেওয়া করা হয়। এক মৌজায় এক গ্রাম। আমাদের 2টা বাড়ি, 2টা অপশন, আমার জ্যাঠার অংশ আর আমার বাবার অংশ। বেশ গ্রামীণ পরিবেশে গৃহস্থালীরা সাংসারিক কাজ সেরে নিচ্ছেন। আয়োজনটা দুপুরের, রয়েছে নানাবিধ ফলের গাছও। বংশীদা গ্রাম, এই গ্রামের আমি এখন যে বাড়িটির মধ্যে আছে, এই বাড়িটি অত্যন্ত সবুজে ঘেরা। এক কথায় বলা যায় যে সব রকমের ফল এবং গাছের কিন্তু একটা সমারোহ আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি একটি বেল গাছ এবং বেলও কিন্তু আছে। এই ধরনের বেল গাছ আছে এবং অসংখ্য ধরনের ফলের গাছও আছে। এবং আরেকটি গ্রামীণ জীবনের কথা এখানে বলি, যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ধান কেটে এখানে নিয়ে আসা হয়েছে। এখন আসলে নবান্নর যুগ, পৌষের প্রায় খুব কাছাকাছি। এই ধান দিয়ে হয়তো পিঠা পায়েস বা বিভিন্ন ধরনের
বাঙালির যে ঐতিহ্যগত যে পিঠা পায়েস এগুলো করা হবে। এরকম কিন্তু আসলে অসংখ্য গ্রামীণ জীবনের ব্যবহার এবং গ্রামীণের ছোঁয়া কিন্তু এই বংশীদা গ্রামে এসে আমরা দেখতে পেয়েছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে একটি দেখতে পাচ্ছেন ছোট একটি ঘর, এটি হচ্ছে রান্নাঘর এবং এখানে কিন্তু মাটির চুলায় এই গ্রামের যারা এখন বসবাস করছেন তারা কিন্তু মাটির চুলার যে খাবারের যে ঐতিহ্য কিন্তু তারা আসলে এখনো ব্যবহার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাটির চুলায় রান্না হচ্ছে, উনি একজন কিন্তু ধান কেটে নিয়ে এসেছে। মানে এক কথায় হচ্ছে নাগরিক জীবন এবং শহরের জীবনের ছোঁয়ার সাথে গ্রামীণ জীবনের শতভাগ যে ছোঁয়া কিন্তু এই বংশীদা গ্রামের বাসিন্দাদের মধ্যে রয়েছে। এক সময়ের কৃষি নির্ভর এই গ্রাম কালের বিবর্তনে হারিয়ে যায়নি, সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন এই গ্রামের বসবাসকারীরা। এরা শিক্ষিত পরিবার, কেউ মাস্টার, কেউ অফিসার। কারণ হেরা অবস্থাশালী লোক, আমাদের গ্রামের গরিব শরীফ মানুষ থাকলে এরা সহায়তা করে। আপনার ফুলকপি লাগাবো, বাগুন লাগাবো, কালা বাগুন, টমেটো, মরিচ সব কিছু মিলিয়ে দিলে লাগাবো আর কি। এটা হইলো আপনার ম্যানাজুল মাস্টার গো কাজ। হেরাও মানুষ বলা, আমরা করি কাজকর্ম, আদর্শ মানুষেরা, সমস্যা না গো উপকার আসে অগরে দিয়ে আর কি। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু, এই চিরায়ত বাংলার প্রবাদ শতভাগ বাস্তবে আছে এই গ্রামে। ওই যে গোলক বসুর কথা শুনছিলেন, একটা গল্প আছে, রীতিমতো আমাদের এই গ্রামটা গোলক বসুর মতো নয়। আমাদের নিজেদের ধান আছে, পুকুর ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে, হ্যাঁ, শাক সবজির কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, বর্গা চাষিরা ওগুলি নিজেরা করে, আমরা নিজেরা উঠাই নিয়ে আসি, হ্যাঁ, এবং প্রতিবেশীদেরকে বা অন্যান্যরা আত্মীয় স্বজনদের এর কাছ থেকে সরবরাহ করি, ভালোই আছি। গেল ৭০ বছরে এই গ্রামে ঘটেনি কোনো চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা, নেই কোনো মামলা হামলা বা অশান্তির মতো ঘটনাও। সব দিকে ভালো, হারা শিক্ষিত ভালো, সব দিক দিয়ে ভালো, আগমন মানসিকতা সব সময় ভালো, চলাফেরা সব দিক দিয়ে আল্লাহ দিলে ভালো আছে। এর জন্য তারা মাঝে মধ্যে বীজ দেয়, আমরা সেইগুলা বীজ ক্ষেতের মধ্যে বপন করি। তারপরে এই যে পানির ব্যবস্থা করছে, আমরা সেই পানি ব্যবহার করে ফসল ফলাই। যে আচরণ ভালো না থাকতো তাহলে 17-18 বছর ধরে কাজ করতাম না। সবচেয়ে মজার ব্যাপার হলো বংশীদা গ্রামের সবাই উচ্চশিক্ষিত, মানে এই গ্রামের সবাই শতভাগ শিক্ষিত। এই গ্রামে রয়েছে বিসিএস প্রশাসন, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক, এমবিবিএস ডাক্তার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রকৌশলী। ছিল বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর, আরেকজন ছিল আপনার খামারবাড়ির কৃষি কর্মকর্তা, আরেকজন ছিল আমার ভাতিজা ডাক্তার আসাদুজ্জামান, বিসিএস ক্যাডার, একজন ছিল আপনার বিএডিসির ম্যানেজার ছিল। আর তার পরবর্তীতে আমার বাস্তিরা বুয়েটে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বিভিন্ন উপরপদস্থ কর্মরত অবস্থায় আছে। তো বাক শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, এখনকার জেনারেশনে আমাদের উচ্চশিক্ষিতর ধাপে আগাচ্ছে। আমাদের উচ্চশিক্ষিত হওয়ার জন্য যেটা করা দরকার, যে আমরা ঢাকা যাচ্ছি, পড়াশোনা করতেছি, ওরকমভাবে সবাই আমরা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি, কিন্তু আমাদের যে একটা ফিউচার প্ল্যান সেটা হচ্ছে এই গ্রামটা আমাদেরই থাকবে, এটা আমরা অন্য কাউকে দিয়ে দিব না বা বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা নাই, এটা আমাদের থাকবে। এখন আমরা যত দূরেই যাই, বিশ্বের যে কোনো প্রান্তে যাইলো এটা আমাদের নামে থাকবে। এই গ্রামের নিজেরাই নিজেদের প্রতিবেশী, কারণ এই গ্রামে অন্য কোনো মানুষ বসবাস করে না। তবে আশপাশের গ্রামের মানুষ এই গ্রামের প্রশংসায় পঞ্চমুখ। ঝগড়া নাই, আর মানুষ খুব ভালো, ব্যক্তি বড় চাকরিজীবী, মাস্টারি করে, এরা বিচার আচার বৈঠক আচার করে আর কি। আমরা যতটুকু সম্ভব আমাদের প্রতিবেশী বা প্রতিবেশী গ্রামদেরকে বিভিন্ন বীজ দিয়া, বিভিন্ন পরামর্শ দেওয়া সহযোগিতা করি। এই জন্য এরা মনে করতে পারে যে স্যারেরা বা এই গ্রামের মানুষ খুব ভালো। গ্রামের সবাই মুসলিম, তাই এই গ্রামের জনসংখ্যা কম থাকায় নেই কোনো নিজস্ব মসজিদ। ঈদ উৎসবে পাশের গ্রামে যেতে হয় নামাজ আদায় করতে। কিন্তু আমরা এখানে মুসলিম পরিবার হিসেবেই থাকতেছি। আমাদের ঈদগাহ হিসাবে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে, ওইখানে আমরা নামাজ আদায় করি। মসজিদ আপাতত চিন্তা ভাবনা নাই, যেহেতু লোকজন কম থাকে না, কারণ মসজিদের মুসল্লি থাকতে হবে, কারণ আমাদের তো মুসল্লি নিজেরই খুব কম, যার জন্য আপাতত মসজিদ হওয়ার চিন্তা ভাবনাটা কম।
সুখী মানুষের এই গ্রামে নেই কোনো দোকানপাট, নেই কোনো বড় স্থাপনা। স্থানীয় বাজারই একমাত্র ভরসা। ইচ্ছে করলেও কেউ বসতি স্থাপন করতে পারবে না এই গ্রামে। আমাদের এই গ্রামে অন্য বাড়ির আপাতত ওই ধরনের সুযোগই নাই এই মৌজায় এই গ্রামে বসবাস করার মতো। পুরো ক্যাম্পাসটাই এখন আমাদের। আমরা যদি ইচ্ছা করে বিক্রি করি কারো কাছে, তাহলে হয়তো তারা করতে পারে, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা এখনো আমাদের হয়ে ওঠে নাই, বা ভবিষ্যৎ চিন্তা কি হয় পরবর্তী জেনারেশন সেটা বলতে পারবো, কিন্তু আমাদের এই ধরনের এখনো চিন্তার ভিতরে আসে না। ছোট্ট এই গ্রামটিতে ঘুরতে এসে চলতি পথে দেখা হয়ে গেল কয়েকজন কিশোরের সাথে, যারা কাদা পানিতে চিরচেনা কৈশোরের উদ্যমে মাছ শিকার করছেন। আমি এখন যে পুকুরটির পাশে দাঁড়িয়ে আছি, এই পুকুরটি হচ্ছে বংশীদা যে গ্রামের একটি একমাত্র বড় পুকুর, যে বাংলাদেশের যে একটি নকশা, সেই নকশায় কিন্তু এই পুকুরটির স্থান আছে। এবং এই পুকুরটির পাশে একটি পুকুর ঘাটও আছে, যেটি এখন আসলে অব্যবহৃত। কথা হচ্ছিল এই গ্রামের মিনহাজুল হক মাস্টারের সাথে, যিনি বংশীদা গ্রামটা ঘুরে দেখিয়েছেন। বললেন এই গ্রাম নিয়ে নানাবিধ চিন্তা ভাবনার কথা। দর্শক, আজকে আমরা যে গ্রামে এসেছি, বংশীদা গ্রামে, এই গ্রামে তাদের বাড়িতে এসেছি। তারা আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে, মানে আতিথেয়তা করছে। তো এরকম আসলে তারা এই গ্রামে যে কেউ যখন আসে, আতিথেয়তার দিক থেকে তারা আসলে কোনো সময় কমতি রাখে না। কই না কেন, প্রাচীর দিলে এই আমাদের যে সুন্দর একটা গ্রাম, আমার মনে হয় যে প্রাচীরটা আমাদের গ্রামটাকে আর বাধাগ্রস্ত করবে। সব দিক দিয়ে আলো বাতাস ঢুকতেছে, লোকজন চলাফেরা করতেছে, কারোর সাথে কথা হইতেছে, ভালো লাগে, ভালো লাগে। মানে এই প্রাচীরের ভিতরে থাকতে ভালো লাগে না আমাদের। আমরা এই উন্মুক্ত জায়গায় ছোট থেকে বড় হয়েছি, এখনো এই উন্মুক্ত জায়গায় থাকতে ভালোবাসি। আমাদের ওই খুব হাই রাইজ বড় বড় বিল্ডিং করার আর ইচ্ছা নাই কেন, কারণ পরবর্তী জেনারেশনরা ওরা কম আসে, মানে গ্রামটা হ্যাঁ ঘুরতে আসে, কিন্তু স্থায়ীভাবে আসার আগে পরিকল্পনা মনে হয় কম। গ্রামীণ পরিবেশটা টিকিয়ে রাখা, গ্রামীণ ঐতিহ্যটাকে নেক্সট জেনারেশনকে জানানোর জন্য দিন আপনি ধন্যবাদ। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।